পরি অয়নার অর্থের দিকে এক পলক চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলল। ঠিক আছে, যাচ্ছি। পরি দাঁত দিয়ে নখ কাটার ভঙ্গিতে পেটিকোট আর ব্লাউজটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অর্ণা অর্থি পরি যাবার পথে চেয়ে মুচকে হাসল। আরাফ তুর্যকে নিয়ে রুমে আসলে তুর্য রুমের চারপাশে চোখ বলিয়ে দেখে, কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদুস্বরে বলল। কি ব্যাপার বলো তো? তোমরা যে বললে ফুলসজ্জার ব্যবস্থা করবে, কিন্তু কোথায়? আমি তো পুরো রুমটা ফাঁকা দেখতে পাচ্ছি। আরাফ স্মিত হেসে তুর্যের দিকে শেরওয়ানি এগিয়ে দিয়ে বলল। আরে জিজু, এত ব্যস্ত হবার কি আছে? একটু ভরসা করুন আমার উপর, আপনাদের জন্য সারপ্রাইজ আছে। তুর্য আর কিছু না বলেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরাফের কাছ থেকে শেরওয়ানিটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো। পরি ফ্রেশ হয়ে আসলে অর্ণার অর্থি দুজনে মিলে পরীকে সুন্দর করে সাজিয়ে দিল। আরাফ পাতলা কাপড় দিয়ে তুর্যের চোখ বেঁধে দিল। তুর্য আরাফের এমন কাণ্ডে চোখে হাত দিয়ে ভ্রু কুচকে বলল। আরাফ, কি করছো বলতো? চোখ কেন বাঁধলে? আরাফ তুর্যের সামনে দাঁড়িয়ে স্মিত হেসে বলল। জিজু, সারপ্রাইজ দেবো তো বললাম, এত কথা না বলে চুপচাপ আমার হাত ধরে আমার সাথে চলুন। আরাফ তুর্যের হাত ধরে হাঁটতে লাগলো। তুর্য আর কথা না বাড়িয়ে আরাফের হাত ধরে হাঁটতে লাগলো। আরাফ ছাদে এসে তুর্যের চোখের বাঁধন খুলে দিয়ে মৃদু হেসে বলল। সারপ্রাইজ জিজু। তুর্য চোখ মেলে সামনে তাকাতেই পুরোপুরি শকড খেল। ছাদের মাঝখানে একটি ছোট্ট বেড, লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। বেডের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে লাভ চিহ্ন আঁকা। ছাদের চারিদিকে লাল নীল সবুজ রঙের মরিচ বাতি চলছে। তুর্য খুশিতে আরাফকে জড়িয়ে ধরে ব্যস্ত স্বরে বলল। অনেক অনেক ধন্যবাদ। আমি কখনো ভাবতেই পারিনি আমার ফুলসজ্জা এমন অ্যাডভেঞ্চারমূলক হবে। আমি খুব খুশি হয়েছি। আরাফ তুর্যের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে তুর্যের হাতে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি দিয়ে মৃদু হেসে বলল। জিজু, আপনার ভালো লেগেছে, এটাই অনেক। আর হ্যাঁ, এই ফ্ল্যাটের চাবি আমি গিয়ে পরীকে পাঠিয়ে দিয়েছি। আরাফ স্মিত হেসে ছাদ থেকে চলে গেল। অর্থি একটা লাল পাতলা কাপড় দিয়ে পরীর চোখ বেঁধে দিয়ে মৃদু হেসে বলল। আজ কোনো প্রশ্ন নয় পরি, চুপচাপ আমরা যা বলছি তাই কর। অর্ণা, পরির হাত ধর। পরীকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে অর্ণা অর্থি পরীর হাত ধরে শব্দহীন পায়ে হেঁটে ছাদে আসলো। অর্থি পরীর চোখের বাঁধন খুলে দিয়ে অর্ণাকে নিয়ে চুপি চুপি ছাদ থেকে নেমে গেল। পরী চোখ মেলে চেয়ে ছাদে ফুলসজ্জার খাট দেখে খুশিতে চোখ দুটো রসগোল্লার মতো করে রইল। মৃদু হেসে চারপাশে চোখ বুলিয়ে তুর্যকে দেখে যেন আরও বেশি শকড খেল। তুর্য ছাদের রেলিং ঘেঁষে এক পা ভাঁজ করে পকেটে দুহাত দিয়ে স্মিত হেসে পরীর দিকে চেয়ে আছে। গোল্ডেন শেরওয়ানিতে স্টোনের হালকা কাজ মরিচবাতির আলোয় যেন আরো বেশি চিকচিক করছে। পরী স্মিত হেসে বুকের বাম পাশে হাত রেখে অন্যদিকে চেয়ে বিড়বিড় করে বলল। ইস, এমন করে চেয়ে থেকো না তুর্য, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। তোমার ওই পা ভাঁজ করে দাঁড়িয়ে থাকা আমাকে জাস্ট পাগল করে দেয়। তুর্য এক ধ্যানে মুচকি হেসে পরীর দিকে চেয়ে আছে। সবকিছু তুর্যের কাছে কেমন স্বপ্ন মনে হতে লাগলো। তুর্যের মনে হলো আকাশ থেকে কোনো লাল পরী হয়তো ভুল করে এখানে এসে পড়েছে। নামে যেমন পরী, তেমনি রূপেও পরীর মতো। ভারী কাজের লাল শাড়িতে পরীকে অসম্ভব সুন্দর লাগছে। পৃথিবীতে হয়তো একটা পরীর জন্ম হয়েছে, আর সেটা শুধু তুর্যরই জন্য। পরী বেড সাজানো ফুলগুলো দুহাতে ছুঁয়ে ছুঁয়ে চোখ বন্ধ করে ফুলের সুবাস নিতে লাগলো। তুর্য স্মিত হেসে গুটি গুটি পায়ে পরীর দিকে এগিয়ে আসতে লাগলো। তুর্য পরীর চুলের কাটা টান দিয়ে খুলে দিতেই পরীর চুলগুলো কোমর অবধি ছড়িয়ে পড়ল। পরী ঘাড় ঘুরিয়ে তুর্যকে এক পলক দেখে সামনে চেয়ে লজ্জায় মাথা নিচু করে রইল। তুর্য পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে পরীর কাঁধে আলতো কিস করল। চোখ বন্ধ করে পরীর চুলের সুবাস নিতে নিতে মৃদুস্বরে বলল। বউ, ফুলসজ্জার রাতে তোমার কি চাই বলো? তুর্যর স্পর্শে আরামে পরীর চোখ বুঝে আসতে চাইছে। তুর্যের কথায় পরী যেন আরো বেশি লজ্জায় নুইয়ে যাচ্ছে। তবুও স্মিত হেসে বলল। আমার যা কিছু চাওয়ার সবই আমি পেয়েছি। যদি কিছু চাওয়ার থাকে তাহলে পরে কখনো চেয়ে নিব।
তুর্য পরীর কথায় স্মিত হেসে পরীর হাত ধরে টেনে ইশারায় বেডে বসতে বলল। পরী বেডে পা ঝুলিয়ে বসে পড়লে তুর্য পরীর কোলে মাথা রাখলো। পরী স্মিত হেসে তুর্যের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তুর্য পরীর অন্য হাত টেনে নিজের বুকের উপর রেখে মৃদুস্বরে বলল, বউ, আমি কখনো ভাবতে পারিনি আমাদের ফুলসজ্জাটা এত মধুময়ী হবে। খোলা আকাশের নিচে শুয়ে জ্যোৎস্নার আলোয় ভেজার মজাটা না এত সুন্দর, তা আজ বুঝতে পারলাম। পরী তুর্যের মুখের দিকে চেয়ে স্মিত হেসে বলল, ঠিক বলেছ, আমাদের সারা জীবন মনে থাকবে খোলা আকাশের নিচে ফুলসজ্জার কথা। তুর্য বেডে ঠিক হয়ে শুয়ে আকাশের দিকে চেয়ে রইল। পরী তুর্যের পাশে শুয়ে চুপি চুপি গল্প করতে লাগলো। আকাশে অজস্র তারার মেলা বসেছে, তার পাশে রূপালী চাঁদ তার সম্পূর্ণ আলো উজাড় করে দিয়ে মিষ্টি হেসে ওদের দিকে চেয়ে আছে। কিছু সময় দুজনে আকাশের তারার দিকে চেয়ে ফিসফিসিয়ে গল্প করলো। পরী কয়েকটি হাম ছেড়ে তুর্যকে জড়িয়ে ধরে তুর্যের গায়ের উপর এক পা দিয়ে ঘুমো ঘুমো স্বরে বলল, এই বর, আমার খুব খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোই। কথাটা বলতে দেরি হলেও পরীর ঘুমাতে দেরি হলো না। পরীর মুখে এই বর শব্দটা যেন তুর্যের শরীরের প্রতিটি রক্তবিন্দুতে দোলা দিয়ে গেল। পরীর ঘুমন্ত মুখের পানে চেয়ে স্মিত হেসে পরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদুস্বরে পরীকে ডাকল। কিন্তু পরীর কোনো সারা শব্দ না পেয়ে এটুকু ঝুঁকে পরীর দিকে চেয়ে দেখল পরী ঘুমে বিভোর হয়ে আছে। তুর্য হালকা হেসে বলল, পাগলি একটা, বলতে না বলতেই বিভোর হয়ে ঘুমিয়ে পড়লো। তুর্য স্মিত হেসে কিছু সময় পরীকে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছু সময় পর ঘুমন্ত পরীকে কোলে নিয়ে রুমে এসে দরজা ভেতর থেকে লক করে দিল। নিজের পোশাক পাল্টে পরীকে ডেকে দিল পোশাক পাল্টানোর জন্য। পরী ঘুম ঘুম চোখে তুর্যের টি শার্ট জিন্স নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে এসে দেখলো তুর্য বেডে শুয়ে চোখ বন্ধ করে আছে। পরী বেড থেকে উঠে তুর্যের বুকে মাথা রেখে তুর্যকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুর্য স্মিত হেসে পরীকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কোনো এক নতুন ভোরের আশায়। জানালার থাই গ্লাস ভেদ করে সকালে সূর্যের কিরণ চোখে পড়তেই পরীর ঘুম ভেঙে গেল। আড়ামোড়া ভেঙে চোখ মেলে চেয়ে দেখল তুর্য এখনও ঘুমিয়ে আছে। পরী স্মিত হেসে কিছুক্ষণ তুর্যের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল। ঘুমন্ত অবস্থায় তুর্যকে অসম্ভব সুন্দর লাগছে। পরী হাত বাড়িয়ে ফোনটা নিয়ে তুর্যের ঘুমন্ত মুখের পানে চেয়ে ফটাফট কয়েকটি পিক তুলে নিল। তুর্যর ঘুমন্ত মুখে কিস করতে গিয়ে একটা পিক তুলল। বিভিন্ন স্টাইলে কয়েকটি পিক তুলে ফোনটা রেখে দিল। পরী স্মিত হেসে শাহাদাত আঙ্গুল দিয়ে তুর্যের মুখে স্লাইড করতে লাগলো। তুর্য হুট করে চোখ মেলে তাকাতেই পরী লজ্জায় হাত সরিয়ে নিতে গেলে তুর্য খপ করে পরীর হাতটা ধরে স্মিত হেসে বলল, কি হলো, হাত সরাও কেন? ভালোই তো লাগছিল। পরী তুর্যের থেকে নিচের হাতটা ছাড়িয়ে নিয়ে তুর্যের নাক টেনে মৃদু হেসে বলল, এই বর, অনেক বেলা হয়ে গেছে, আমরা ঘুরতে যাব তো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হও। ওরা সবাই মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই অপেক্ষা করছে শুনেই তুর্য দ্রুত বেড থেকে নেমে গেল। পরী স্মিত হেসে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তুর্য দরজার লক খুলে রুম থেকে বেরিয়ে দেখল আরাফ, অর্থি, অর্ণা কিছু একটা নিয়ে আলোচনা করছে। তুর্য ওদের দিকে এগিয়ে গেল। অর্ণা মৃদু হেসে বলল, জিজু, রাতে সারপ্রাইজটা কেমন ছিল? তুর্য আরাফের পাশে বসে মৃদু হেসে বলল, আমার কিউটি কিউটি শ্যালক এবং শালিকা সারপ্রাইজ দিয়েছে, ভালো কথা। ভালো না হয়ে যাবে কোথায়? আমাদের দুজনেই সারপ্রাইজটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তুর্য এদের সাথে কিছু সময় বসে গল্প করতে করতে পরী ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। পরী বেরিয়ে এসে তুর্যকে ইশারা করলে তুর্য ফ্রেশ হতে চলে গেল। আরাফ রেডি হতে গেলে অর্ণা পরীকে আলতো ধাক্কা দিয়ে মৃদু হেসে বলল, কি রে পরি, ফুলসজ্জা কেমন কাটলো তোর? বল আমাদের। পরীর অর্ণার দিকে চেয়ে দাঁত মুখ খিচিয়ে এক গাল হেসে বলল, তোমাদের কেন বলতে যাব শুনি? তাছাড়া তোদের নিজেদেরও তো একসময় ফুলসজ্জা হবে, তখন না বুঝিনিস পাজির দল। তিন বান্ধবী মিলে হাসি ঠাট্টা করতে করতে তুর্য আর আরাফ এসে গেল।
সবাই একসাথে ফ্ল্যাট থেকে বেরিয়ে ফ্ল্যাটের সব বিল মিটিয়ে বেরিয়ে পড়ল নীলাচলের উদ্দেশ্যে। আগে রেস্তোরাঁয় গিয়ে মজা করে খাওয়া দাওয়া করলো। রেস্তোরাঁর বিল পরিশোধ করে যাত্রা শুরু করলো নীলাচলের উদ্দেশ্যে। সবাই মজা করে যাবার জন্য চাঁদের গাড়ি ভাড়া নিল। বান্দরবন শহর থেকে 5 কিলোমিটার দূরে টাইগারপাড়া এলাকায় পাহাড়ের উপর অবস্থিত নীলাচল পাহাড়ি এলাকাটিকে অনেকেই স্বর্গভূমি মনে করেন। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা 2000 ফুট। চন্দ্রের গায়ে দাঁড়িয়ে যেতে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সবাইকে সমানভাবে বিমোহিত করল। তুর্য গতকাল রাতেই নীলাচল স্কেপ রিসোর্টের একটা কটেজ বুক করে দিয়েছে। প্রতিটি কটেজে 2টি করে রুম রয়েছে। তুর্য সবাইকে নিয়ে আগে কটেজে গিয়ে পৌঁছলো। কটেজের সব ফর্মালিটি শেষ করে রুমে গেল। তুর্য আরাফ এক রুমে আর পরি ওর বন্ধুদের নিয়ে কিছু সময় রেস্ট নিল। পরি তুর্য আলাদা থাকায় বিষয়টা আরাফ, অর্থি, অর্ণার কাছে কেমন যেন লাগলো। দুপুরের পরে খাওয়া দাওয়া শেষে সবাই বের হলো নীলাচল সূর্যাস্ত দেখতে। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। আরাফ যেতে যেতে অর্থি আর অর্ণাকে ফিসফিসিয়ে বলল, আমার মনে হয় জিজু আর পরীকে রেখে আমাদের ফিরে যাওয়া উচিত। নবদম্পতির ভিতরে আমাদের বলির পাঠা হওয়াটা কিন্তু ঠিক হবে না। অর্ণা আর অর্থি আরাফের কথাই সায় দিল। ওরা তিনজনে বুদ্ধি করলো যেভাবেই হোক না কেন রাতেই ঢাকা ব্যাক করতে হবে। সবাই এই ডিভিশনে একমত হলো। নীলাচলের বিশেষ আকর্ষণীয় দৃশ্য হলো সূর্যাস্ত দেখা। সবাই একসাথে সূর্যাস্ত দেখার অপেক্ষা করতে লাগলো। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলে সূর্যাস্ত, এই 2টি সময় নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবন শহরকে দেখতে পেয়ে খুশিতে পরি, অর্ণা, অর্থি একসাথে চিৎকার দিল। মেঘমুক্ত আকাশ থাকায় মনে হলো দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দিয়ে ডাকছে। কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকেই উপভোগ করলো ওরা। ধীরে ধীরে সূর্য তার পুরো বলয়টা নিয়ে লাল রক্তিম বর্ণ ধারণ করল। এত কাছ থেকে সূর্যাস্ত দেখতে পেয়ে সবাই খুশিতে হাততালি দিল। পরি তুর্যের বিভিন্ন স্টাইলের কিছু পিক তুলে দিল আরাফ। ওরা তিনজনেও বিভিন্ন স্টাইলের ছবি তুলে নিল। সবাই একসাথেও অনেকগুলো ছবি তুলে নিল। ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাওয়া সূর্যাস্ত পর্যটকদের মনে স্বর্গীয় অনুভূতি জাগিয়ে তোলে। একসময় লাল রক্তিম বর্ণের সূর্যটা অন্ধকারে মিলিয়ে গেল। পৃথিবীর চারিদিকে সন্ধে নেমে এলো। সূর্যাস্ত দেখা শেষে কটেজে ফেরার পথে অর্ণার ফোনে কল আসলো। অর্ণা হাঁটতে হাঁটতে কিছুক্ষণ কথা বলে দ্রুত পরীর কাছে এসে আতঙ্কিত হয়ে বলল, পরি, আমায় আজই ঢাকায় ব্যাক করতে হবে। সকালে আব্বু হোস্টেলে আসবে আমার সাথে দেখা করতে। আমার যাওয়ার ব্যবস্থা কর প্লিজ। আরাফ অর্ণার কথা শুনে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, আরে ব্যাস, এ তো মেঘ না চাইতেই চল। আমাদের আর শুধু শুধু অভিনয় করে কিছু বলতে হলো না। পরি অর্ণার কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, ঠিক আছে, কিন্তু তুই একা কি করে যাবি? অর্থি ওদের কথার মাঝে ফোড়ন কেটে বলল, একা কোথায়, আমিও তোর সাথে যাব। ও চলে গেলে আমি একা থেকে কি করব? আরাফ ওদের কথার মাঝে ফোড়ন কেটে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, তোমরা দুজনে চলে যাবে, আর আমি কি নবদম্পতির মাঝে বলির পাঠা হয়ে থাকবো? আমিও যাবো তোমাদের সাথে। আর তাছাড়া এত দূরের পথ, আমার মনে হয় তোমাদেরকে একা ছাড়াটা ঠিক হবে না। এদের সবার কথা শুনে পরি কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তুর্যের দিকে চেয়ে রইল। তুর্য স্মিত হেসে বলল, আমারও তাই মনে হয় আরাফ, তুমি ওদের সাথে যাও, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কয়েকটা দিন এনজয় করি, তারপর ফিরবো। শেষের কথাটা বলে পরীর দিকে চেয়ে স্মিত হাসল। অর্ণা তুর্যের কথা শুনে পরীর কাঁধে হালকা ধাক্কা দিয়ে মৃদু হেসে বলল, একদম ঠিক বলছেন জিজু। নবদম্পতি কিছুদিন একা সময় কাটানো ভালো হবে। আপনারা বরং হানিমুনটা সেরেই যান। তুর্য অর্ণার কথায় স্মিত হাসল। পরি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অর্থে দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে বলল, এসেছিলাম ট্যুর করতে, কিন্তু কি কপাল দেখো আমাদের, দুজনকে হানিমুন করার জন্য রেখে যেতে হবে।
অর্থির কথায় সবাই একসাথে হেসে দিল। তোর্য ওদের ঢাকায় ফেরার সব ব্যবস্থা করে দিল। সবাই কটেজে এসে ওদের ব্যাগগুলো নিয়ে বেরিয়ে পড়ল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তোর্য আর পরি গিয়ে ওদের ঢাকার বাসে তুলে দিল। বাস ছেড়ে দিলে পরি আর তোর্য স্মিত হেসে হাত নেড়ে বিদায় জানালো ওদের। ওরাও স্মিত হেসে হাত নেড়ে বিদায় জানালো। দেখতে দেখতে বাস চোখের আড়ালে চলে গেল। তুর্য স্মিত হেসে বাম হাতে পরীর কোমর ধরে নিজের কাছে টেনে কোমর জড়িয়ে ধরল। পরি ডান হাতে তুর্যের গলা জড়িয়ে ধরে বাম হাতে টি শার্ট খামচে ধরল। তুর্য ডান হাত দিয়ে পরীর মুখে স্লাইড করতে করতে স্মিত হেসে ফিসফিসিয়ে পড়ল। তোমার বন্ধুদের জন্য তোমাকে ভালো করে কাছে পাচ্ছিলাম না, আর ভালোবাসতে পারছিলাম না। এখন আর কোনো চিন্তা নেই, আমার ইচ্ছে মতো তোমায় ভালোবাসতে পারবো। পরি তুর্যের স্পর্শে এমনিতেই জমে যাচ্ছে, তার উপর এমন ফিসফিসিয়ে বলা কথা শুনে একেবারে ফ্রিজড হয়ে যাচ্ছে। পরীর ঘন ঘন শ্বাস পড়ছে বুঝতে পেরে তুর্য পরীর দিকে চেয়ে মৃদু হাসল। পরি তুর্যের গলা জড়িয়ে ধরা অবস্থায় কাঁপা কাঁপা স্বরে বলল, এই পর ছাড়ো আমায়, এটা তোমার বেডরুম নয় যে ইচ্ছে মতো আদর করবে। আমরা রাস্তায় রয়েছি, পথচারীরা দেখছে আমাদের, প্লিজ ছাড়ো। আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।